কে বটে তুই বিটিল এলি যেই জগৎ মাতিল, কে বটে তুই বিটিল এলি যেই জগৎ মাতিল। রঙ্গবতী গানের পর আবারও ইমন চক্রবর্তী এবং দেবলীনা কুমারীর যুগলবন্দি। পুজোর ঠিক আগে তাদের পুজোর নতুন গান জগৎ মাতিল সম্প্রতি হয়ে গেল সেই মিউজিক ভিডিও লঞ্চ। তোমাদের যুগলবন্দি দর্শক শ্রোতাদের সবসময় পছন্দ হয়েছে এবং সেটা ভীষণভাবে এক্সাইটিং। পুজোর আগে তোমাদের নতুন গান, সেটাও ভীষণভাবে এক্সাইটিং। নতুন কাজ নিয়ে প্রথমে একটু বলো। যেহেতু মানুষ এত ভালোবাসা দিয়েছেন, সেই জন্য যেহেতু মানুষ এত ভালোবাসা আমাদের অলরেডি রঙ্গবতীর জন্য দিয়েছেন, সেখান থেকে বোধহয় আমরা সাহসটা পেয়েছি আর একটা নতুন কাজ কমপ্লিটলি ইন্ডিভিজুয়ালি ব্রেন চাইল্ড থেকে একদম তৈরি করে একটা নতুন কাজ করার। কারণ সত্যি আমাদের কাছে ইনিশিয়ালি বিশাল বিশাল ব্র্যান্ড ছিল না, উইন্ডোজ ছিল না, এসভিএফ ছিল না, এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা যে সাহসটা পেয়েছি এবং অলরেডি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে মানুষজন অনেক ভালোবাসা দিচ্ছেন, তো মনে হয় কাজটা মানুষের ভালো লাগবে। আমারও একই বক্তব্য। আর দেবলীনা আমার জন্য সবসময় খুব লাকি, মানে হ্যাঁ ভাইস ভার্সা। মানে যে সিনেমাতে, মানে ধর আমারও প্রথম প্লেব্যাক, তোর কি প্রথম সিনেমা? প্রথম কাজ প্রাক্তন এবং তারপরে রঙ্গবতী তো একটা ম্যাসিভ হিট সং। তো তারপরে আমার মনে হয় না কোনো বাংলা গান অতটা ম্যাসিভলি হিট করেছে। আমার মনে হয় যে রঙ্গবতীর পরে জগৎ মাতিলই এমন একটা গান হতে চলেছে যেটা মানুষের খুবই ভালো লাগবে, এবং আমার আমাদের কাজটা করে খুব ভালো লেগেছে। এই যে তোমাদের গান বা তোমাদের যুগলবন্দি দর্শক শ্রোতাদের এতটা পছন্দের এবং অতীতের কাজগুলো এত ভালো রেজাল্ট, সেখান থেকে একটা তো দায়িত্ব এবং একটা কি বলবো পরীক্ষার রেজাল্ট বেরোনোর মতন একটা দুশ্চিন্তা, এগুলো তো থাকেই। সেটা তোমাদের কীরকম? আসলে আমাদের কিছু হারানোর নেই। আমরা খুবই এমন একটা সময় কাজটা করেছি যখন ও প্রচণ্ড ট্রোলড হয়েছে, আমি প্রচণ্ড ট্রোলড হয়েছি। হ্যাঁ, মানে মেন্টাল পিসটা জিরো ছিল। যেদিনকে কাজটা করছি, যেদিন ভিডিওটা শ্যুট করছি, সেদিন মনে হচ্ছে একটু ব্রিথ করতে পারছি, একটু আনন্দ পাচ্ছি, নিঃশ্বাস নিতে পারছি। তো সেই জন্যে আমাদের হারানোর আর কিছুই নেই। আজকে আমরা দুজন যে এখানে দাঁড়িয়ে রয়েছি, তার সমস্ত কৃতিত্ব আমাদের দর্শকের, শ্রোতার। সেই জন্যে আমাদের কাজ হয়ে গেছে, বল এখন ওনাদের কোর্টে। ওনারা কিভাবে গানটাকে কতটা ভালোবাসবেন ওনারা জানেন। তো সেই জন্য এখন আপনাদের ভালোবাসার অপেক্ষায় আছি। ছবির গানের বাইরে গিয়ে এই যে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করা, এইটা কখন ভাবনা চিন্তা শুরু করলে, কিভাবে ভাবলে ব্যাপারটা? তুমি বলতে বলতে আমার মনে পড়লো, আমরা লকডাউনের পরেও একটা কাজ করেছিলাম, গেন্দা ফুল, যেটা তখন বাদশাহ ওখানে করেছিল, সেটা আমরা কলকাতায় আমাদেরকে দিয়ে করানো হয়েছিল। সেটাও একটা খুব ডিফিকাল্ট সিচুয়েশন ছিল, তখনও মানুষ খুব ভালোবাসা দিয়েছিলেন, কিন্তু তখন এতটা প্রচার করার সুযোগ হয়নি, কারণ তখন একদম ঘোর কোভিড, একদম সেই সময় আমরা কাজটা করেছিলাম। এবং এই যে কাজের প্ল্যানিংটা, এটা গত বছর থেকে আমাদের শুরু হয়েছে। আমি একদিন বলেছিলাম যে করবে গো একটা, কারণ আমি জানি হাউ বিজি শি ইজ। হ্যাঁ, খুবই ক্যাজুয়ালি, খুব সিরিয়াসলি আমি ওটা বলতে পারি না, আমি বলতেই পারি না, কিন্তু এই মানুষটাকে বলতে পেরেছিলাম। আমি জানি ভীষণ বিজি, সেটা কনস্ট্যান্টলি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেই থাকি, এবং বিজি থাকাটাই সব থেকে শ্রেয় বলে আমি মনে করি। কিন্তু তারপরেও সেই কথাটা এই মানুষটা মনে রেখেছিল, এবং এই বছর যখনই আমাদের কোনো ইভেন্টে দেখা হয়েছে, অনুষ্ঠানে দেখা হয়েছে, আমরা বলেছি আমরা কিন্তু করবো, হ্যাঁ, পুজোয়। তো এটা আমাদের গানের প্ল্যানিংটা প্রায় জুলাই থেকে হয়ে গেছিলো। তখন এসব কিছু ছিল না, গানটাও ঠিক হয়ে গেছিলো। ইনফ্যাক্ট আমাদের একটা মিটিং করার কথা ছিল 15ই আগস্ট, কারণ দুজনেরই ছুটি ছিল, কিন্তু 14 তারিখে ওরকম একটা সব কিছু হয়ে, মানে 9 তারিখ এবং তারপরে 14 তারিখ। 15 তারিখে আমি ফোন করে বলেছিলাম আমি না আজকে আসবো না, আজকে ছেড়ে দাও, একদম ভালো লাগছে না, পরে ভাবছি কাজটা করবো কি না। তখন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কাজটাকে বন্ধও করে দিয়েছিলাম। বাট ওয়ান ফাইন ডে শি কল্ড আর বলে যে না, এই কাজটা আমরা করছি, আমার কথা হয়ে গেছে, আমি তো করছি, তোকেও অবশ্যই করতে হবে, আমি কিছু না শুনবো না। ওই পুশটা না পেলে বোধহয় এই কাজটা হতো। এই গানের সঙ্গে নীলাঞ্জনদার একটা তো অ্যাসোসিয়েশন রয়েছে, নীলাঞ্জনদা ছাড়া তো এই গান একেবারে অসম্পূর্ণ। তোমাদের দুজনেরও যুগলবন্দি আবারও। হ্যাঁ, মানে আমরা আমাদের প্রোডাকশনটা ফর্ম করার পর থেকে আমি এবং নীলাঞ্জন প্রচুর কাজ করেছি। আমরা প্রচুর বড় স্কেলে কাজ করেছি, প্রচুর ছোট স্মল স্কেলে কাজ করেছি। আসলে বাড়িতেই একজন অত্যন্ত গুণী মিউজিশিয়ান থাকলে যেটা হয়, মানে উই কনস্ট্যান্টলি ডিসকাস অ্যাবাউট মিউজিক অ্যান্ড ফিউচার প্রজেক্টস অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট। তো এইটা ওর সুর করা নয়, এটা লেখা এবং কম্পোজ করা আকাশ চক্রবর্তী। নীলাঞ্জন
মিউজিক প্রডিউসটা করেছে আর কি, যেহেতু আমাদের হোম স্টুডিও আছে প্রোডাকশনের, তো সেই জন্য সেই জায়গা থেকে একটা সুবিধা হয়েছে। আর আমরা সত্যি কথা বলতে কি অত্যন্ত স্বল্প বাজেটে কাজটা করেছি, না আমি কোনো পয়সা পেয়েছি। হ্যাঁ, কারণ আমাদের আড়ম্বর করার স্কোপ ছিল না, আর ইচ্ছেও ছিল না। হ্যাঁ, ইচ্ছেও ছিল না। দুটোই খুবই পরিপূরক। হ্যাঁ, মানে চাইলে হয়তো আমি নিজে থেকে কিছু দিয়ে বা ও কিছু দিয়ে আমরা করতে পারতাম, কিন্তু আমরা ইচ্ছে করেই করিনি। এবং সত্যি কথা বলতে কি নীলাঞ্জন বল বা ম্যাক্স বল, ওরা যেই টাকায় এই কাজটা করেছে সেই টাকায় কেউ লিরিক্সও লেখে না। তো সবাই না এক সেম পেজে এসে আমরা কাজটা করেছি। মানে আমরা দুজনে তো কিছু নিইনি, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু তাছাড়াও আমরা তো নয় ভালোবাসার জন্য করছি। সবসময় যে সবাই ভালোবাসার জন্য কোনো কাজ করবে এমন তো কথা নয়, কারণ পয়সাটা সবার দরকার। কিন্তু সেইখান থেকে দাঁড়িয়েও যে তারা এগিয়ে এসছেন, এবং সবসময় যে সেটা হাজব্যান্ড বলে হয় এটা কিন্তু নয়। মানে এটা বিকজ উই অল আর ওয়ার্কিং ইন্ডিভিজুয়ালস, আমার হাজব্যান্ডও একই প্রফেশন, সো আই আন্ডারস্ট্যান্ড যে এটা কিন্তু সবসময় যে হাজব্যান্ড ওয়াইফ বলে এটা কিন্তু আরও মুশকিলের একটা জায়গা। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে যে নীলাঞ্জনদা করেছে বা ম্যাক্স, তো একদমই বাইরের একজন মানুষ, যদি ওর সঙ্গে এর আগে আমি কাজ করেছি, কিন্তু ওরা যে এত ভালোভাবে এগিয়ে এসছে। এবং আমাদের যারা সমস্ত পাবলিসিটি, আমাদের হেয়ার মেকআপ, অভিষেক রয় আমাদের কস্টিউম করেছে, সবাই নিজের মনে করে কাজটা করেছে এবং সবার কাছে আমরা কৃতজ্ঞ। আজকে যেখানে ইভেন্টটা হচ্ছে সেটার সঙ্গে ভীষণভাবে জড়িয়ে রয়েছে এই মিউজিক ভিডিওর বিষয়বস্তুটা। একদম এটা দেবলীনা বেটার বলতে পারবে, কারণ আমার কাজটা শুধু হয়েছিল যে আমি শুধু টি সিরিজের সঙ্গে কথা বলা এবং ওদের কনভিন্স করাটা শুধু আমি করেছি, বাদ বাকি প্র্যাকটিক্যালি প্রত্যেকটা কাজ দেবলীনা করেছে। সো শি ইজ দ্য বেটার পারসন টু। না, মেন কাজটাই এই মানুষটা করে দিয়েছে যে টি সিরিজের লেভেল থেকে আমাদের গানটা বেরোচ্ছে, উইচ ইজ আ বিগ থিং। হ্যাঁ, ওগুলো তো তাও নিজেদের বলা যায়, কিন্তু আমি চেষ্টা করেছি যেখানে যেখানে প্রমোট করতে। এটা আমি ফার্স্ট থেকেই ইমনদিকে বলেছিলাম যে এটা আমরা একটা অ্যাডপশন সেন্টার, একটা কেয়ার গিভার হোমে করব। এছাড়া আমি থ্যালাসেমিয়ার বাচ্চাদের কাছে গেছি এই গানটা নিয়ে, আমি যৌনপল্লীতে গেছি, নানান রকমের নানান শ্রেণী। আমি কলেজ ফেস্টেও গেছি, এরম নয় যে আমি আনন্দ হইহুল্লোড়ের জায়গায় যাইনি, আমি কলেজ ফেস্টেও গেছি, এরপরে পুজোর প্যান্ডেলেও যাবো, সেরকমই প্ল্যান আছে। তো একটা গানই বাজবে, একদম জগৎ মাতিল। ইনফ্যাক্ট শ্রীধারা শুনলাম কালকে থিম মিউজিকটা চালানো হয়েছে, আমি বলে দিয়েছি দুটো যেন অল্টারনেট চলে। কিচ্ছু করার নেই, এটাই কোনো কথা আমি শুনছি না, এইটুকু তো ডিমান্ড করতেই পারি। তো সবসময় যেহেতু গানটার মধ্যে এতটাই অনাড়ম্বর আছে, আমি চেয়েছিলাম যে গানটা ইজ ভেরি রুটেড, ভেরি গ্রাউন্ডেড, রিলিজটাও যেন সেরকমই হয়। তোমার কাছে শেষ প্রশ্ন একটা জিজ্ঞেস করতে চাইবো। পুজো মানেই তো পুজোর গান, তোমার কাছে পুজোর গানের নস্টালজিয়া মানে কি, বা পুজো তোমার কোন গানে গানে শুরু হয় বা হতো? পুজো তো অফকোর্স বাজলো তোমার আলোর বেনু, এই গান ছাড়া দুর্গাপুজো ভাবা যায় না। অসম্পূর্ণ গান, প্লাস বহু সেই সময় পুজোর প্রচুর অ্যালবামস রিলিজ হতো, মান্না দে থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায়তে, সকলের নামই আমি কানে হাত দিয়ে বলছি শ্রদ্ধা ভরে, শ্রীমতী লতা মঙ্গেশকর জি, আশা ভোসলে জি, কত গান মানে বলে শেষ করা যাবে না। তো সেই গানগুলো যখনই কোথাও মানে যদি শীতকালেও একটা ওই গান বাজে মনে হয় কি পুজোর গান বাজছে। তো সত্যি কথা বলতে কি ওই জায়গাটা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারিনি, এবং সেই জায়গাটা অ্যাচিভ করা পসিবলও না, ওটা টাচ করাই পসিবল নয়। কিন্তু আমাদের জেনারেশন আর্টিস্টরা আমরা চেষ্টা করছি, একটা অদ্ভুত ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে চেষ্টা করছি। সেজন্য আমার কাছে এখন ট্রেন্ডিং পুজোর গান হচ্ছে জগৎ মাতিল, এবং আমাদের কাছে তো এটা ট্রেন্ডিং হয়ে গেছে, আপনাদের কাছেও ট্রেন্ডিং আপনাদেরকে করতে হবে। প্লিজ ভালোবাসবেন এই গানটাকে। তাহলে আমি গাই, ও একটু নাচুক। রেডি? ওকে, 1 2 3 4। কে বটে কে বটে কে বটে কে বটে কে বটে তুই বিটিল এলি যেই জগৎ মাতিল, কে বটে তুই বিটিল এলি যেই জগৎ মাতিল। তাঁদের এই মিউজিক ভিডিওর বিষয়বস্তু কিন্তু একেবারেই অনাড়ম্বর। ইমন চক্রবর্তীর কণ্ঠে গান এবং দেবলীনা কুমারের ডান্স মুভস সব মিলিয়ে কিন্তু পুজোর এই গান জগৎ মাতিল একেবারে জমজমাট। এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।